এমনও হয়। প্ল্যানচেট নিয়ে অনেক বই আছে, অনেক সিনেমাও আছে, এমনকি রবীন্দ্রনাথের একটা গোটা বই আছে। তবে বাস্তবে এই প্ল্যানচেট করে আত্মা ডাকার বিষয়টা মোটেই সহজ নয়। আর তাও যদি কোনো স্কুল পড়ুয়া এই ধরনের সাহস দেখায়, এর ফল জেনে বা না বুঝে, তাহলে এই ঘটনার বহিঃপ্রকাশ কি হতে পারে আপনারা খানিকটা হলেও আন্দাজ করতে পারছেন। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই এক শ্রোতা বন্ধু। ঠিক যেইভাবে উনি লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করব সেইভাবেই পুরো ঘটনাটি আপনাদের পড়ে শোনানোর। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের হাড় হিম করা পর্ব। নমস্কার, আমি সৌম্যজিৎ। স্বাগত এমনও হয়ের 20 নম্বর এপিসোডে। আশেপাশে ঘটে যাওয়া নানান অলৌকিক, অপ্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক ঘটনার ডিজিটাল আর্কাইভ। নমস্কার, আমার নাম সুনীত। আজ আপনাদের এমন এক ঘটনার কথা শোনাতে চলেছি যা এত বছর পরেও আমি যখন চোখ বন্ধ করি তখনও সেই ভয়াবহ রাতটার প্রতিটা মুহূর্ত স্পষ্ট মনে পড়ে যায়। আজ 17ই অগস্ট 2025। যদিও এখন আমি প্রায় 40-এর কাছাকাছি, কিন্তু 2002 সালের গ্রীষ্মের এক রাত আমার জীবনটাকে যেন ওলট পালট করে দিয়েছিল। আজকের এই ঘটনাটা লেখার প্রধান এবং অন্যতম কারণ হলো যেন আপনারাও আমার মতো অজ্ঞতার অন্ধকারে ঝাঁপ না দেন। আর হ্যাঁ, কেন হঠাৎ এত বছর বাদেই বা এই ঘটনার কথা উঠল, তারও একটা বিশেষ কারণ রয়েছে। যদিও আমি স্পষ্ট বলতে পারবো না এই বিশেষ কারণ কি আদৌ বাস্তব নাকি কোনো কল্পনার শিকার। তবে হ্যাঁ, তার আগে এই ঘটনাটা, বা বলা ভালো এই হাড় হিম করা ঘটনাটা আপনাদের জানা দরকার। স্কুল জীবনে আমাদের 5 জনের দলটা ছিল একটা প্রাণ। আমি, তমাল, দেবাশিস, অর্ঘ্য আর শুভম। আমরা তখন ক্লাস 11-এ পড়ি। বইয়ের পড়ার চেয়ে দুষ্টুমি, আড্ডা আর নানান রকম অ্যাডভেঞ্চার আমাদের কাছে ছিল অনেক বেশি প্রিয়। তখনও আমাদের জীবনে ইন্টারনেট প্রবেশ করেনি। গুগল বা ইউটিউব তো অনেক দূরের কথা। এমনই একদিন দুপুরে স্কুলের পর সামনের এক চায়ের দোকানে বসে আমরা ভূতের গল্প করছিলাম। হঠাৎই অর্ঘ্য বলল, শুনেছিস ওজা বোর্ড না কি দিয়ে মৃত আত্মার সঙ্গে কথা বলা যায়? সিনেমায় দেখেছি। শুভম হাসতে হাসতে বলল, ও সব ফালতু ফালতু, প্ল্যানচেট বলে কিচ্ছু হয় না, সব ভাঁওতা। কিন্তু তমাল খুব সিরিয়াস হয়ে বলল, আরে আমার দিদার পুরনো এক বন্ধু এক সময় এই সমস্ত প্ল্যানচেট করত। এই প্ল্যানচেটের মাধ্যমে নাকি সত্যি আত্মা ডাকা যায়, তবে আমার জানা নেই আদৌ এগুলো হয় কিনা। আমাদের মধ্যে এক অদ্ভুত কৌতূহল তৈরি হলো। তারপর কয়েকদিন ধরে স্কুলের লাইব্রেরি থেকে ভূত সংক্রান্ত নানান বই, পুরনো পত্রিকা ঘাঁটতে ঘাঁটতে আমরা ওজা বোর্ডের একটা ছবি পেলাম। সিদ্ধান্ত নিলাম নিজেরাই একটা বোর্ড বানাবো। সেই সময় আমাদের কাছে অনলাইন থেকে কিছু অর্ডার করার কোনো রকম সম্ভাবনা ছিল না। তাই তমালদের নতুন বাড়ি যেখানে তৈরি হচ্ছিল সেইখান থেকে একটা পিস বোর্ড কেটে আমরা তৈরি করে ফেললাম ওজা বোর্ড। বোর্ডের ওপরে সাদা রঙে লিখলাম ইয়েস, নো
1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আর গোটা ইংরেজি বর্ণমালা। মাঝখানে একটা ত্রিভুজ কেটে একটা কাঁচের টুকরো বসানো হলো। ভেবেছিলাম এটা আমাদের গ্রীষ্মের ছুটির সেরা অ্যাডভেঞ্চার হবে। প্ল্যানচেটের জায়গা ঠিক হলো। তমালদের নতুন বাড়ি। ওদের পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে ওই একই জায়গায় নতুন দোতলা বাড়ি তৈরি হচ্ছিল। কাজ প্রায় শেষ হলেও তখনও কেউ থাকতো না। এমনই এক শনিবার আমরা ঠিক করলাম রাত্রিবেলা প্ল্যানচেট করব। সন্ধ্যে 7টার মধ্যে আমরা সবাই তমালের নতুন বাড়িতে পৌঁছে গেলাম। আকাশে তখন অন্ধকার নেমে এসেছে। চারিপাশে ঝিঁঝির ডাক, দূরে কুকুরের চিৎকারের শব্দ কানে ভেসে আসছে। বুকের ভিতরে ভয় আর উত্তেজনা মিলে মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। তমালদের নতুন বাড়িতে তখনও ইলেকট্রিসিটি আসেনি, তাই ভিতরে ঢুকেই আমরা একটা বড় মোমবাতি জ্বালিয়ে ফেললাম। ঘরের দেওয়ালগুলো তখনও কাঁচা আর সিমেন্টের গন্ধ বের হচ্ছে। মেঝেতে ধুলোর মোটা পরত জমে গেছে। খানিকটা পরিষ্কার করে আমরা 5 বন্ধু গোল হয়ে বসলাম আর মাঝখানে রাখলাম ঔজা বোর্ডটাকে। তমাল বোর্ডের মাঝখানে সেই কাঁচের টুকরোটাকে রাখলো। আমাদের প্রত্যেকের তর্জনী সেই কাঁচের টুকরোর ওপর। তারপর অর্ঘ্য ধীর গলায় বলল, যদি কোনো আত্মা থেকে থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করো। 1 বার, 2 বার, বেশ কয়েকবার অর্ঘ্য একই কথা বলতে থাকলো, যদি কোনো আত্মা থেকে থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করো। কিন্তু কাঁচের টুকরোটা বিন্দু মাত্র নড়ল না। প্রায় ঘন্টা খানেক এইভাবে কেটে গেল। ধীরে ধীরে আমাদের উত্তেজনা বিরক্তিতে বদলে গেল। শুভম বলে উঠল, চল চল, এইসব কিচ্ছু নেই, খালি সময় নষ্ট। আমরাও হাল ছেড়ে দিলাম। ঠিক তখনই আমাদের অগোচরে ঘরের মধ্যে একটা হালকা হাওয়া প্রবেশ করলো। আমরা সকলেই চোখ খুলে দেখি কাঁচের টুকরোটা ইয়েসের দিকে পৌঁছে গেছে। প্রত্যেকে অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। দেবাশিস খানিক কাঁপা গলায় বলল, এটা কি আমরা করলাম না? কেউ আছে এখানে? অল্প বয়স। আমরা মজা করে হাসতে হাসতে ব্যাপারটাকে উড়িয়ে দিলাম। ভেবেছিলাম হয়তো আমাদের হাত লেগেই কাঁচের টুকরোটা সরে গিয়েছে। সেদিন রাতে আমরা ওই বাড়িতেই ঘুমলাম। ভোরে বাড়ি ফিরে এলাম। তখনও কিন্তু বুঝিনি যে আসল ভয় আমাদের জীবনে প্রবেশ করে গেছে। প্রথম কয়েকদিন সবটাই স্বাভাবিক ছিল। আমরা বিষয়টা প্রায় ভুলেই গিয়েছিলাম। কিন্তু ঠিক 1 সপ্তাহ পর শুভমের সাথে ঘটে প্রথম ভয়ঙ্কর ঘটনা। রাতে ঘুমের মধ্যে হঠাৎ কান্নার শব্দে জেগে ওঠে শুভম। দেখে জানলার পাশে একটা হালকা অবয়ব দাঁড়িয়ে। ভালো করে দেখার চেষ্টা করে ও, কিন্তু পরিষ্কার সেই অবয়বের মুখ বুঝতে পারে না। ভয় আলো জ্বালায় ঘরের, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই অবয়ব আলো জ্বালানোর সাথে সাথেই উধাও হয়ে যায়। সেদিন রাতে প্রায় 2-3 বার ঘটে এই একই ঘটনা। পরদিন সকালে শুভম ভয় কাঁপতে কাঁপতে আমাদের গোটা ঘটনাটা বলে। স্বাভাবিকভাবেই প্রথমে আমরা বিষয়টাকে হালকা ভাবেই নি। পড়ার চাপেই হয়তো শুভম এমন দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু এরপর দেবাশিসের সাথেও ঘটে একই
একই অদ্ভুত ঘটনা। একদিন বাড়ি ফিরে দেখে ওর টেবিলের ওপর বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা, কিছু বই মাটিতে পড়ে রয়েছে, অথচ জানলা বন্ধ, দরজায় তালাও দেওয়া ছিল। সেই দিনই মাঝরাতে স্পষ্ট শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে, দেবাশিস, 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 দেবাশিস। আবার তমালের সাথেও ঘটে আরো এক অদ্ভুত ঘটনা। একদিন তার মৃত দিদার কণ্ঠস্বর শুনে স্তব্ধ হয়ে যায় ও। পরিষ্কার বলে, তমাল, দরজা খোল, দরজা খোল তমাল। তমাল রীতিমতন ভয়হীন হয়ে গিয়েছিল। একই সঙ্গে বেশ কয়েকবার দরজা ধাক্কানোর শব্দ তমালকে রীতিমতন বাক্রুদ্ধ করে দেয়। আমি নিজেও টের পেতে শুরু করলাম। মাঝরাতে আমার ঘরে হঠাৎ আলো নিভে যাওয়া, জানলায় ঠক ঠক শব্দ, এইসব যেন নিয়মিত হতে লাগলো। একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। আমার বিছানার পায়ের দিকে দাঁড়িয়ে আছে এক নারীর অবয়ব। অস্পষ্ট তার মুখ, না আছে চোখ, না আছে ঠোঁট, কঙ্কালের মতন একটা ফাঁকা গহ্বর। অল্প বয়স তখন আমার। বুঝলাম বাকিদের উপর দিয়ে যা ঘটেছে একই জিনিস আমার সাথেও হচ্ছে। ততদিনে আমরা পাঁচজনেই রীতিমতন ভয় আতঙ্কিত হয়ে উঠেছি। প্রায় মাস দেড়েক ধরে চলতে থাকলো এই সমস্ত নানান অদ্ভুত ভৌতিক ঘটনা। আমরা বুঝলাম এই সব কিছুর পিছনেই রয়েছে সেই দিনের ঔজা বোর্ড। আমরা আত্মাকে ডেকেছিলাম, কিন্তু তাকে ফেরত পাঠানো হয়নি। আর এই সমস্ত ঘটনাই সেই আত্মাই আমাদের সাথে ঘটাচ্ছে। এর থেকে নিস্তার পাওয়ার উপায় জানতে আমরা সবাই লাইব্রেরি, বন্ধু বান্ধব সমস্ত জায়গায় খুঁজতে লাগলাম। যদি কোনো বই বা আর্টিকেল পাই যেখানে এর সঠিক বিবরণ লেখা আছে। বেশ কয়েকদিন খোঁজার পর তমালের এক পিস্তত দিদির কাছে জন হল্যান্ড নামক এক লেখকের ঔজা বোর্ড নিয়ে একটা বই পেলাম, যেখানে বিস্তারিত লেখা ছিল ঠিক কিভাবে এই আত্মার থেকে নিস্তার পাওয়া যায়। সেখানে লেখা ছিল, যে আত্মা ঔজা বোর্ডের মাধ্যমে এসেছে তাকে একই বোর্ড এবং একই স্থানে ডেকে বিদায় না জানালে সে কখনোই মুক্তি পায় না, বরং সে চারিপাশে ঘুরে বেড়াতে থাকে এবং ক্রমে এক ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়। এই কথা শুনে আমাদের প্রত্যেকের পায়ের তলার মাটি সরে গেল। আমরা তমালের পিস্তত দিদির সাথে যোগাযোগ করলাম। দিদির এই সমস্ত বিষয় বেশ খানিকটা ধারণা ছিল। প্রথমে তো আমাদের খানিক বকাই দিল, তারপর আমাদের গোটা বিষয়টা বোঝালো, আমাদের সতর্ক করে বলল, এবারের কাজটা কিন্তু সহজ নয়। আত্মা এখন রীতিমতন ক্রুদ্ধ। যদি সঠিকভাবে আমরা করতে না পারি এই কাজটা, তবে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে, এমনকি আমাদের মৃত্যুও হতে পারে। ঠিক করলাম শেষবারের মতন আমরা চেষ্টা করব, নইলে হয়তো আমরা কেউই বাঁচব না। কারণ এমনিতেই আমাদের সাথে যা যা ঘটে চলেছে তাতে কতদিন আমরা এই ভয়ের সম্মুখীন হতে পারবো আমরা নিজেরাই জানতাম না। তাই শেষ চেষ্টা করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না আমাদের কাছে। আবার সেই একই ঘর, সেই একই বোর্ড। রাত 11টায় আমরা মোমবাতি জ্বালালাম। ইতিমধ্যেই ঘরের পরিবেশ বেশ থমথমে হয়ে উঠেছে। আমরা সেই কাঁচের টুকরোতে হাত রাখলাম। তমাল ধীর গলায় বলল, যে আত্মা আমাদের সঙ্গে এসেছে, তুমি কি এখনো এখানে আছো? একই কথা প্রায় 3 থেকে 4 বার বলল, কিন্তু কোনো ইঙ্গিত
বা সারা শব্দ কিছু এলো না। খানিকক্ষণ বাদে সেই কাঁচের টুকরো সরতে শুরু করলো। খেয়াল করলাম মুহূর্তে আমাদের হাত ইয়েস লেখাতে চলে এসেছে। আমাদের গা হাত পা ঠান্ডা হয়ে গেল। এরপর সেই কাঁচের টুকরো প্রথমে এল লেখা বর্ণে, তারপর ই, তারপর এ, ক্রমে ভি এবং ই অদ্ভুত দ্রুততায় ঘুরে ঘুরে একটা অক্ষর তৈরি করল, যার অর্থ লিভ, অর্থাৎ আত্মা চায় আমরা বেরিয়ে যাই। আমরা একে অপরের দিকে তাকাতে লাগলাম, কিন্তু আমাদের বেরোনোর কোনো সুযোগ নেই। এই ঘটনার সম্মুখীন আমাদের হতেই হবে। আমাদের সেই আত্মাকে ফেরত পাঠাতেই হবে। আমরা বইয়ের নির্দেশ মতো ধাপে ধাপে মন্ত্র পড়তে লাগলাম। শুরু হলো ঘরে এক অসম্ভব তোলপাড় করা পরিস্থিতি। জানলায় জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ, দরজার বাইরে ধাক্কা দেওয়ার শব্দ। ঘরে ইলেকট্রিসিটি নেই ঠিকই, তা সত্ত্বেও মোমবাতির শিখা নিভে যাওয়ার মতন উপক্রম, যেন বাইরের কোনো তীব্র হাওয়া চায় না আমাদের ঘরে মোমবাতি জ্বলুক। খানিকক্ষণ চেষ্টা করার পরেও সেই মোমবাতিকে আমরা জ্বালিয়ে রাখতে পারলাম না। নিভে গেল মোমবাতি। ভয় আমাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক হয়ে গেছে। আমরা সবাই সবার হাত শক্ত করে ধরে রেখেছি। অন্ধকারের মধ্যেই আমরা স্পষ্ট ফিস ফিস করে একটা অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম, ঠিক যেন সেই আত্মা কিছু বলার চেষ্টা করছে, যা আদতেও আমাদের কান অবধি পৌঁছচ্ছে না। এর মধ্যেই তমাল একটু সাহস সঞ্চয় করে বলল, আপনি যেইখান থেকে এসেছিলেন সেইখানেই ফিরে যান। আমরা আপনাকে উত্ত্যক্ত করতে চাইনি। আপনি এই জায়গা ছেড়ে দিলে দয়া করে একটা সংকেত দিয়ে যাবেন। আমরা প্রত্যেকে চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম। চোখ খুলে দেখি কাঁচের টুকরো ইয়েস লেখা শব্দে দাঁড়িয়ে। ঘরে আবার এক নিস্তব্ধতা। তবে এইবার বুঝতে বাকি রইল না, এই নিস্তব্ধতা ভয়ের নয়, বরং এক বড় বিপদ থেকে মুক্তি লাভের নিস্তব্ধতা। আমরা হাঁপাতে হাঁপাতে বোর্ডটাকে গুটিয়ে রাখলাম। ভোরের আলো ফুটতেই ওজা বোর্ডটাকে আমরা বাইরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেললাম। এরপরে অবশ্য এই ধরনের ঘটনা আমাদের 5 জনের কারোর জীবনেই আর ঘটেনি। তবে স্বাভাবিক জীবনে আমাদের ফিরতে বেশ কয়েক মাস সময় লেগেছিল। এই ঘটনার শুরুতেই আমি একটা বিশেষ কারণের কথা বলেছিলাম। এখনো সময় সেই অদ্ভুত ঘটনাটা আপনাদের জানানোর। কেন অদ্ভুত বলছি তা ক্রমশ প্রকাশ্য। দিন 2 আগে হঠাৎ তমাল ফোন করে আমায়। প্রায় 2 বছর বাদে ওর ফোন পেয়ে প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলাম। যথারীতি ফোন ধরে আমরা দুজনের হাল হাকিকাত জেনে নিলাম। তমাল ওর নিজের ব্যবসা নিয়ে বিস্তর ব্যস্ত। খানিকক্ষণ কথা হওয়ার পর তমাল একটা বিষয় জানায় আমায়। সেই দিন ওজা বোর্ডটা পুড়িয়ে দেওয়ার সময় আমরা একটা ছোট জিনিস পুড়িয়ে ফেলতে ভুলে গিয়েছিলাম, সেই ছোট কাঁচের টুকরোটা। এতদিন ধরে আমাদের কারোর মাথায় সেই কাঁচের টুকরোটার কথা একেবারেই আসেনি। তমালের কিছু কাজের জন্য ওর বাড়িতে পুরনো জিনিস ঘাঁটতে গিয়ে ওর চোখে পড়ে একটা কাগজে মোড়ানো ছোট মতন একটা জিনিস। খুলে দেখে সেই ওজা বোর্ডের কাঁচের টুকরোটা। বার করে নিজের কাজের ঘরে নিয়ে যায় ও। তখন প্রায় রাত 9টা হবে। খানিকক্ষণ ওই টুকরোটা নিয়ে
ঘাঁটাঘাঁটি করতে করতে কি মনে হয় তমাল ওটাকে নিজের চোখের সামনে ধরে। আর তারপরই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। কাঁচের ওপারে একটা মহিলার অস্পষ্ট অবয়ব দেখতে পায় ও। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কিন্তু এত সহজে কি আর ছেলেবেলার ফেলে আসা স্মৃতির কৌতূহল থেকে নিজেকে সরিয়ে রাখা যায়? বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লে তমাল আবারও একইভাবে সেই কাঁচের টুকরোটাকে নিজের চোখের সামনে ধরে। আর এবারেও সেই একই দৃশ্য দেখতে পায় ও, সেই একই অস্পষ্ট মহিলার অবয়ব। আর তারপর থেকেই মাঝরাতে ওর একটা অদ্ভুত গোঙানির শব্দে ঘুম ভেঙে যাচ্ছে। যদিও ঘুম ভাঙার পর না তো কোনো শব্দ শুনতে পাচ্ছে, না সেই অস্পষ্ট মহিলার অবয়ব দেখতে পাচ্ছে। এই কথা জানানোর জন্যই মূলত আমায় ফোন করে তমাল, আর বাকিদেরকেও জানায় এই বিষয়টা। আমরা প্রত্যেকেই এই বিষয়টাকে হালকাভাবে নিতে বলেছি। মূলত মনের ভুল বলেই ব্যাপারটাকে উড়িয়ে দিতে বলেছি। তবে আমরা তো জানি এই ঔজা বোর্ডের ভয়াবহতা। আর সত্যি বলতে বিশেষ করে আমার এই দুদিন ধরেই মনে হচ্ছে হয়তো এরপর আমার সাথেও কিছু ঘটতে পারে, যার জন্য আমি বোধহয় তৈরি নই। আপনারা শুনছিলেন এমনও হয়, আর আমি আপনাদের হোস্ট সৌম্যজিৎ। এমনই নানান সত্যি ভৌতিক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করতে পারেন আপনার বন্ধু চেনা পরিচিতের সাথে। আপনার সাথে বা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের ইমেল করতে পারেন emonohoy.storyteller@gmail.com অথবা এই পর্বের নিচে কমেন্ট করেও জানাতে পারেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9:30। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমনও হয় সাথে থাকবেন।